বিসমিল্লাহির রহমানুর রহিম। একাদশ শ্রেণীর মানবিক শাখার সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার অশেষ কৃপায় এখনও পর্যন্ত সুস্থ এবং নিরাপদ আছি। আজকে আমি গত ক্লাসের ধারাবাহিকতায় শুরু করছি পৌরনীতি এবং সুশাসন পরিচিতির অন্য একটি টপিক নিয়ে। আজকে আমি তোমাদের যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৌরনীতি এবং সুশাসন পাঠের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। অর্থাৎ আমরা পূর্বে পৌরনীতি এবং সুশাসন সম্পর্কে যে ধারণা নিয়েছি, বিশেষ করে পৌরনীতি সম্পর্কে যে ধারণা নিয়েছি, সেই ধারণার থেকে আজকে আমরা জানব যে এই যে পৌরনীতি বিষয়টি, সেটি আমরা কেন পাঠ করব বা এটি পাঠের গুরুত্বই বা কতটুকু। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছি পৌরনীতি একটি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান, এটি একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। এই সামাজিক বিজ্ঞান প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে নতুন নতুন বিষয় এর অন্তর্ভুক্ত করছে এবং এভাবে আমরা আমাদের নাগরিক জীবনকে বিভিন্নভাবে জানতে পারছি, বুঝতে পারছি। শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা আমাদের মূল পাঠ পৌরনীতি এবং সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, যা বলছিলাম, পৌরনীতি এবং সুশাসন একটি নাগরিকতা বিষয়ক গতিশীল সামাজিক বিজ্ঞান। তথাপি পূর্বে পাঠে আমরা যে আলোচনা করেছি পৌরনীতি এবং সুশাসনের পরিধি, অর্থাৎ বিষয়বস্তু বা পরিধি, এই বিষয়বস্তু বা পরিধির আলোকেই কিন্তু আমরা বুঝতে পারি আসলে পৌরনীতি এবং সুশাসন পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু। তাহলে আসো আমরা আলোচনায় ফিরে আসি পৌরনীতি এবং সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তাহলে পৌরনীতি এবং সুশাসন পাঠের কি প্রয়োজন? প্রথমত, রাষ্ট্র এবং সরকার সম্পর্কে বা রাষ্ট্র এবং সরকারের নানাবিধ দিক সম্পর্কে ধারণা লাভ করা যায়। পৌরনীতি এবং সুশাসন বিষয় পাঠের মাধ্যমে আমরা একটি রাষ্ট্রের বিভিন্ন দিক, সরকারের বিভিন্ন দিক ইত্যাদি সম্পর্কে জানতে পারি। যেমন একটি রাষ্ট্রের উৎপত্তি থেকে শুরু করে রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের বিভিন্ন ধরন, পাশাপাশি সরকার কি, সরকারের বিভিন্ন রূপ, সরকারের বিভিন্ন সমস্যা, সরকারের সফলতার শর্তাবলী, সংবিধান কি, সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি অথবা সংবিধান সংশোধন পদ্ধতি ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে পৌরনীতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। আসো আরও আমরা জানতে পারি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে হলে পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান অপরিহার্য। তাই পৌরনীতি ও সুশাসন আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয়। যেমন বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচক ব্যবস্থা, নির্বাচক মণ্ডলী, পাশাপাশি জনমত, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ইত্যাদি নানাবিধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানাদি সম্পর্কে আমরা পৌরনীতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এরপর আসো রাজনৈতিক জীবন। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাজনৈতিক জীবন কেমন হওয়া উচিত বা আমাদের রাজনৈতিক সংস্কৃতি কেমন হওয়া উচিত সেই সম্পর্কে জানতে হলে পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান অপরিহার্য। তুমি যে একটি দেশের নাগরিক, সেই দেশের রাজনৈতিক কলা, কৌশল, কৃষ্টি, কালচার ইত্যাদি সম্পর্কে তুমি যদি না জানো, তাহলে তোমাকে সেই দেশের সুনাগরিক হয়ে তুমি গড়ে উঠতে পারবে না। তারপর দেখো নাগরিকদের অধিকার ও কর্তব্য। আমরা আমাদের পূর্বে পাঠে আলোচনা করেছি পৌরনীতি নাগরিকতা বিষয়ক একটি বিধা, যেখানে কিনা নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। সুতরাং আমরা যে নাগরিক, আমাদের কি কি অধিকার আছে, রাষ্ট্রের থেকে আমরা কি কি অধিকার পাই এবং রাষ্ট্রের প্রতি বা আমরা কোন কোন দায়িত্ব বা কর্তব্য পালন করব, সেটা যদি আমাদের সঠিকভাবে না জানা থাকে, তাহলে আমরা নিজেকে
একজন সুনাগরিক হিসেবে বা রাষ্ট্রের একজন যথার্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো না। আর পৌরনীতি এবং সুশাসন আমাদের এই বিষয়ে বিশেষভাবে জ্ঞান দান করে। এরপর আসো সুনাগরিকতার পাঠ। একটি রাষ্ট্রের আদর্শ নাগরিক হতে হলে নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয়, মানে নাগরিককে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হয়। আর এর জন্য প্রয়োজন সুনাগরিকতার 3টি গুণ: আত্মসংযম, বুদ্ধি এবং বিবেকবোধ। আর পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান আমাদেরকে নিজেদের মধ্যে আত্মসংযম, নিজেদের বুদ্ধির বিকাশ এবং বিবেক জাগ্রতকরণ ইত্যাদি গুণ আমাদের মধ্যে বিকশিত করে। ফলশ্রুতিতে আমরা একজন যথার্থ নাগরিক হিসেবে সকল দায়িত্ব কর্তব্য পালন, পাশাপাশি নিজেদের যাবতীয় অধিকার আমরা ভোগ করতে পারি। এরপর আসো রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া। পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান আমাদেরকে রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেয়। উন্নত বিশ্ব, উন্নয়নশীল রাষ্ট্র ইত্যাদি বিষয় সম্পর্কে যে ধারণা বা উন্নয়নের যে ধারণা, সেই ধারণা পেতে হলে পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান অপরিহার্য। এরপর আসো আন্তর্জাতিক সংস্থা। পৌরনীতি এবং সুশাসনের বিষয়বস্তু বা পরিধি পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছি পৌরনীতি এবং সুশাসন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করে। সুতরাং এই সকল আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে পর্যাপ্ত ধারণা বা জ্ঞান লাভ করতে হলে, এদের ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে হলে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অপরিহার্য। এরপর দেখো কল্যাণমূলক রাষ্ট্র। শিক্ষার্থীরা, বর্তমানে আমরা যে রাষ্ট্র দেখছি এই রাষ্ট্রগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। বর্তমানে অধিকাংশ রাষ্ট্রই এই নীতিতে বিশ্বাসী। আগেই ছিল অধিকাংশ রাষ্ট্রের মধ্যে পুলিশি মনোভাব, কিন্তু বর্তমান রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র। কেননা বর্তমানে প্রতিটি রাষ্ট্রের মূল লক্ষ্যই থাকে জনগণের সার্বিক কল্যাণ সাধন করা। এ লক্ষ্যে নাগরিকদের সকল মৌলিক অধিকার অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি প্রদানের মাধ্যমে নাগরিক জীবনের সর্বোচ্চ উন্নয়ন সাধন করে প্রতিটি রাষ্ট্রের একটি প্রধান কাজ বলে বর্তমান বিশ্বে পরিগণিত। তাই এই কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে হলে পৌরনীতি ও সুশাসন পাঠ করতে হবে বা জ্ঞান লাভ করতে হবে। এরপর আসো সুশাসন। শিক্ষার্থীরা, এই যে আমরা সুশাসন বলছি বা গুড গভর্নেন্স, এই সুশাসন কি, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, সুশাসন কেনই বা জরুরি ইত্যাদি বিষয় সম্পর্কে যদি জানতে হয় তাহলে পৌরনীতি এবং সুশাসনের পাঠ অতীব জরুরি। আমরা যদি নাই জানি যে সুশাসন ব্যাপারটা কি, তাহলে আমরা কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো বা সুশাসনের যে সুবিধাগুলো আছে সেটা আমরা উপভোগ করব। তাই আমাদের সুশাসন সম্পর্কে ধারণা পেতে হলে পৌরনীতি এবং সুশাসনের পাঠ অতীব জরুরি। এরপর আছে নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। নাগরিকদের জীবনে অতীতকাল কেমন ছিল, বর্তমানে নাগরিক জীবনের রূপরেখা কেমন এবং কিভাবে বা ভবিষ্যৎ নাগরিক জীবনের রূপরেখা পূরণ করা যাবে সেই সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন না করি তাহলে আসলে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে পারবো না এবং পাশাপাশি আমাদের অধিকারগুলো আমরা উপভোগ করতে পারবো না। তাই নাগরিক জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ করতে হলে পৌরনীতি ও সুশাসনের পাঠ অতীব জরুরি। এরপর আসে দেশপ্রেম। পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে এবং দেশপ্রেম সম্পর্কে সঠিক ধারণা লাভের মাধ্যমে নাগরিক তার জীবনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও উদ্বুদ্ধ হয়। আর এজন্য পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অতীব জরুরি। এরপর আছে যোগ্য নেতৃত্ব। রাষ্ট্রের নাগরিকদের নেতৃত্ব সম্পর্কে সঠিক ধারণা দান করার জন্য পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান অতীব জরুরি। পৌরনীতি এবং সুশাসনের পাঠের মাধ্যমে যোগ্য নেতৃত্বের গুণাবলী এবং কিভাবে নেতা হওয়া যায়, কিভাবে একটি রাষ্ট্র বা একটি সংস্থা বা একটি দল বা গোষ্ঠী পরিচালনা করা যায় সে সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। এরপর আসো গণতান্ত্রিক মূল্যবোধ। বর্তমান বিশ্বে অধিকাংশ রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র।
গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের শাসন। এখানে যেমন মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হয়, পাশাপাশি অন্যের মতের প্রতি শ্রদ্ধা থাকতে হয়, অর্থাৎ পরমত সহিষ্ণুতাও থাকতে হয়। এই সকল গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে হলে পৌরনীতি এবং সুশাসনের পাঠ অতীব জরুরি। আর এজন্যই পৌরনীতি এবং সুশাসনের জ্ঞান অপরিহার্য। এরপর দেখো, সুস্থ ও সুন্দর সমাজ গঠন। শিক্ষার্থীরা, একটি রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে বা একটি রাষ্ট্রকে তার সর্বোচ্চ আসনে আসীন করতে হলে সেই রাষ্ট্রের সমাজ ব্যবস্থাকে সুন্দর, সুস্থ এবং সামগ্রিকভাবে আদর্শিক একটি রূপে নিয়ে যেতে হয়। আর এই সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে হলে পৌরনীতি এবং সুশাসনের পাঠ অত্যন্ত জরুরি। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণকার আলোচনায় আমরা বুঝতে পারলাম পৌরনীতি এবং সুশাসন পাঠ কেন গুরুত্বের দাবি রাখে, অথবা এই বিষয়টি কেনই বা আমরা পাঠ করব, এর প্রয়োজনীয়তা বা কী। তাহলে শিক্ষার্থীরা, মূলত এতক্ষণকার আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে এই যে পরিবর্তনশীল একটি সামাজিক বিজ্ঞান বা গতিশীল যে সামাজিক বিজ্ঞান পৌরনীতি, সেটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন সমস্যা এর মধ্যে যুক্ত হচ্ছে, যেগুলো সমাধানও নির্দেশ করছে পৌরনীতি। আর পৌরনীতি এই সমস্যার সমাধানের জন্য পৌরনীতি জ্ঞান অপরিহার্য। তাহলে শিক্ষার্থীরা, আমরা বলতে পারি পৌরনীতি এবং সুশাসন পাঠের মাধ্যমে সমাজের নানাবিধ দিক, যেমন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং তথাপি সর্ববিধ দিক সম্পর্কে আমরা মোটামুটি একটি স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হই। তাই পৌরনীতি এবং সুশাসনের পাঠ অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। শিক্ষার্থীরা, আজকের পাঠ আমাদের এতটুকুই। আজকে আমি তোমাদের আরেকটু বিষয়ে ধারণা দিতে চাই, সেটি হচ্ছে আমাদের এই যে পৌরনীতি এবং সুশাসন বিষয়টি, এই বিষয়টির কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। যেমন এই বিষয়টিতে আমরা জানি দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষা আর একটি হচ্ছে সৃজনশীল প্রশ্নপত্র। তো বহু নির্বাচনী অভিক্ষার ক্ষেত্রে দেখা যায় প্রশ্নের মানবন্টনে রয়েছে মোট 30টি প্রশ্ন থাকবে এবং সবকটিরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ 30টি প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ এবং এই 30টি প্রশ্ন 30 মিনিটে সম্পন্ন করতে হবে। আর সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 11টি, তার থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে 7টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে, অর্থাৎ 7 10 70, মোট 70 নম্বরের পরীক্ষা হবে, যেটা কিনা তোমাদের 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে কেউ কেউ আমার কাছে তোমাদের কি বই কিনবে বা কোন বই পাঠ করবে সেই সম্পর্কে জানতে চেয়েছো। তো আমি যেটা বলবো, আসলে সামাজিক বিজ্ঞানের প্রত্যেকটি বিষয়ে যে কোনো বই ফলো করা যায়, কেননা এখানে মোটামুটি তত্ত্বীয় অংশের সকল কিছুই কাছাকাছি বা একই রকমই থাকে, নতুন করে কিছু অ্যাড করার বা কোনো কিছু বর্জন করার নেই। তথাপি উপস্থাপনার আন্তরিকতার দিক দিয়ে কিছু কিছু বই শ্রেষ্ঠত্বের দাবি রাখে। এরকম কিছু বই হয়তোবা আমরা তোমাদের রেফার করতে পারি, কিন্তু আমি বলবো তোমরা হাতের কাছে যে বইটি পাও সেটি সংগ্রহ করবে এবং তোমাদের পাঠটা অর্থাৎ তোমাদের অধ্যয়ন শুরু করে দিবে। তোমরা পৌরনীতি এবং সুশাসনের লেকচার্স পাবলিকেশনের কাজী আরাফাতের বইটি ফলো করতে পারো। এখানে প্রেজেন্টেশন অনেক সুন্দরভাবে আছে। পাশাপাশি তোমরা কাজল ব্রাদার্সের বইটি নিতে পারো। তোমরা কিনতে পারো ডক্টর রাজু আহমেদের পৌরনীতি এবং সুশাসন বইটি। এছাড়াও আলম বুক হাউসের বইটিও বেশ সুন্দরভাবে তাদের তথ্য উপস্থাপন করেছে। আছে কবির পাবলিকেশনের বই এবং পাশাপাশি আছে এনএস পাবলিকেশনসের বই। তো শিক্ষার্থীরা, আসলে কোনো নির্দিষ্ট বই সম্পর্কে আমরা সাধারণত তোমাদেরকে আমরা বলি না, কেননা আগেই বলেছি যে সামাজিক বিজ্ঞানের মোটামুটি সকল বইতেই তথ্যগুলো একই রকম থাকে, হয়তো উপস্থাপনার ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই।
আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি আজকের ক্লাস।